অডিও স্টোরি চ্যানেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিনিক্স দ্য অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নতুন বছরে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ভূত ভবিষ্যৎ। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 30শে মার্চ 1899 সালে উত্তরপ্রদেশের জৌনপুর শহরে জন্মগ্রহণ করেন এবং 1970 সালের 22শে সেপ্টেম্বর অমৃতলোকে গমন করেন। শুরু হচ্ছে ভূত ভবিষ্যৎ। রাত তখন গভীর। টেবিলের ওপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে জ্বলন্ত মোমবাতিটা গলে গলে পড়ছিল। হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ় স্বরে বললাম, ও আমি পারবো না। প্রেত কাতর চোখে আমার দিকে চেয়ে রইল। মিনতি ভরা স্বরে বলল, আপনি দয়া না করলে আমার যে আর উপায় নেই। মেয়েটা যে নষ্ট হয়ে যাবে, পাড়ার ছোড়াগুলো যে তার পেছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বর ঘষা ঘষা। গ্রামাফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরূপ শব্দ হয়, অনেকটা সেই রকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব? আপনি অন্য কারোর কাছে যান না। প্রেত বলল, আর কার কাছে যাব? সবাই চোর, আপনি দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হলো। সত্য বটে, আমি দেনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন, তারা নিজের ব্যবস্থা নিজেই করবে, আমাকে কেন? প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেলল। মোমবাতির শিখা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয়ে হাউমাউ করে উঠল। তারপর বাড়িতে ওঝাটিকে ঝাড়িয়েছে। ওদিকে আমার যে আর যাবার উপায় নেই। রাত প্রায় 12টা। আমি ফুঁ দিয়ে বাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসলো। করুণ স্বরে বলল, দয়া করুন, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়েছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হয়েছে, কিন্তু নাম হলেই সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যারা বন্ধু ছিল তারা মহাজন হয়ে দাঁড়িয়েছে। আমাকে দেখলেই মুখ ভার করে কিংবা তাগাদা করে। বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুকনো হয়ে গেল, তখন ঠিক করলাম কলকাতা থেকে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দেব। ভাগ্যক্রমে একজন প্রকাশকও একটা উপন্যাস লেখার বরাত দিলেন। কিছু অগ্রিমও আদায় করলাম। সেই অগ্রিমের টাকা নিয়ে কলকাতা থেকে সরে পড়েছি এবং পশ্চিমবঙ্গের একটা শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া নিয়ে বাস করছি। উপন্যাস শেষ না হলে বাড়ি ফিরব না। আমার খোলার ঘরের জানালা ভাঙা, খাপড়ার ছাউনিও ছেঁড়া, আসবাবের মধ্যে পোকায় খাওয়া একটা তক্তপোষ, নড়বড়ে টেবিল আর একটা টুল। যিনি ঘরটা ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন। মহাজনী কারবার আছে। এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করতে পারলে বেঁচেও সুখ নেই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটো বড় সন্দেহপ্রবণ। 1 মাসের ভাড়া আগাম নিয়েই থাকতে দিয়েছেন। অল্প দূরে একটা সস্তা রেস্তোরাঁ আছে, সেখানেই খাবার দাবারের ব্যবস্থা করেছি। প্রথম 3 দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল। উপন্যাস শুরু করে দিয়েছি। আমার খোলার ঘরে যে উপদেবতারা যাতায়াত আছে
তা আগে জানতে পারিনি। চতুর্থ দিন রাত্রে আলো নিভিয়ে শুতে গেলাম। আমার অভ্যাস, বিছানায় শুয়ে একটা বিড়ি সেবন না করলে ঘুম আসে না। দেশলাই জ্বালতেই চোখে পড়ল কে একজন আমারই তক্তপোষের পাশে বসে আমারই দিকে এক দৃষ্টে চেয়ে আছে। দুটো আগ্রহ ভরা চোখ। চমকে উঠে বললাম, কে? সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। আবার দেশলাই জ্বাললাম, কেউ নেই। ভাবলাম ভুল দেখেছি, অনেকক্ষণ ধরে লিখলে এমন হয়, ও চোখের ভুল। বিড়ি সেবন করে ঘুমিয়ে পড়লাম। আমার স্নায়ু দুর্বল নয়, ভূতের ভয় করি না। ভূত থাকে থাক, তাকে ভয় করার কোনো কারণ নেই। ভূতের চেয়ে মানুষেরই বেশি ভয়। পরদিন সকালে রাত্রের কথা আর মনে থাকলো না। সারাদিন উপন্যাস লিখলাম। উপন্যাসে প্রেমের প্রগতি দেখাচ্ছি। আমার হিরো একেবারে নিম্নতম স্তর থেকে আরম্ভ করেছে। এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাচ বিবাহ করার চেষ্টা করছে। পৈশাচ বিবাহের প্রকৃত অর্থ জানতে হলে দয়া করে অভিধান দেখুন। কাহিনী বেশ জমে উঠেছে। তারপর রাত্রে যথারীতি তক্ত বসে শুয়ে বিড়ি সেবন করতে করতে ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে হলো না। হঠাৎ চটকা ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে যেন বলছে, ঘুমলেন নাকি? অন্ধকারে কিচ্ছু দেখা গেল না, কিন্তু মনে হলো যিনি প্রশ্ন করলেন তিনি তক্তপোষের পাশেই বসে আছেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললাম, আপনি কে? কি বলে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী। বললাম, খাসা নাম। আপনি তাহলে প্রেত? হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদমতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদ মতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না, আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজেই নিজের অনিষ্ট করতে পারি বটে। তা বটে। মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার উপরেই আছে। সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সাথে কোনো দরকার আছে কি? দরকার এমন কিছু নয়, কথা কইবার লোক পায় না তো, আপনি স্বজাতি তাই। দেখলাম প্রেতের অবস্থাও আমারই মতো। সম্ভবত বন্ধুদের কাছ থেকে টাকা ধারে নিয়েছিল। বিছানায় উঠে বসে দেশলাইটা জ্বালতে উদ্যত হয়েছি, সে বলল, দেশলাই জ্বালাবেন? কেন, আপনার আপত্তি আছে নাকি? না, হঠাৎ আলো জ্বাললে একটু অসুবিধে হয়। তবে থাক, কাল আপনার চেহারাটা এক মুহূর্তের জন্য দেখেছিলাম, ভালো ঠাওর করতে পারেনি। তা থাক। কিছুক্ষণ চুপচাপ। ভাবলাম বেচারা কথা বলার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে, আমারও কিছু বলা দরকার। আচ্ছা, আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন? ওই যে পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? তা ভাড়া কত দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, এই বাগান একদিন আমারই ছিল, আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জপাল কিনেছে। বটে, আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ, তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। প্রপৌত্র? তাহলে আপনি আন্দাজ ৮০-৯০ বছর আগে ছিলেন? সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম, মুছুদ্দির কাজে পয়সা করেছিলাম বটে, ভেবেছিলাম ৭ পুরুষ বসে খাবো, কিন্তু। প্রেতের কথা
শেষ হলো না। আমি অভ্যাস মতো মুখে একটা বিড়ি দিয়ে অন্যমনস্কভাবে ফস করে দেশলাই জ্বাললাম। প্রেতের ভয় পাওয়া চেহারাখানা ক্ষণিকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। আবার হয়তো আসবে এই ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর আসলো না। তারপর কয়েক রাত্রি তার আর দেখা নেই। এদিকে আমার উপন্যাস দ্রুত এগোচ্ছে। হিরো এখন এক রজককন্যার কৌমার্যহানির উদ্যোগ করছে। এরপর আসবে গোপকন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক সিনেমার অভিনেত্রীর সাথে বিয়ে দিয়ে তবেই ছাড়ব। উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর বাতি জেলে লিখতে বসেছিলাম। খুব মন লেগে গিয়েছিল, সময়ের হিসেব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলে স্থূল জগতে ফিরে এলাম। দেখি টেবিলের অপর পারে দাঁড়িয়ে প্রেত মিটিমিটি হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম। সূক্ষ্ম মূর্তি, তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছুই নেই। গায়ে ফিতে বাঁধা মেরজাই, মেটে মেটে রং, সরু পাকানো গুঁফ, চোখ দুটো সজাগ ও প্রাণবন্ত। বয়স আন্দাজ 55, নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কি লেখে না তো? বললাম, উপন্যাস। সে কাকে বলে? আমাদের সময় তো সব ছিল না। উপন্যাস কি তা বুঝিয়ে দিতে প্রেত সাগ্রহে বলল, ও রূপকথা, তা বলুন না শুনি। সংক্ষেপে গল্পটা বললাম। শুনে ভূত বলল, ছি 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 ছি। বললাম, ছিছি বললে চলবে কেন? এ না হলে বই কাটে না। যা হোক, কদিন আসেননি যে? প্রেত বলল, আপনি অদ্ভুত লোক তো। অন্য লোক ভূত দেখলে আটকে ওঠে, আপনি তো গ্রাহ্যই করেন না। বললাম, সে রাত্রে আচমকা দেশলাই জেলেছিলাম, তাই রাগ হলো বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা আজ আপনি আসুন, পরিচ্ছেদটা শেষ করতে হবে। আর হ্যাঁ, মাঝে মাঝে আসবেন কিন্তু, গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রায় প্রতি রাতেই আসে। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায়। এ আমার সাপে বর হয়েছে। এখানে এসে মানুষ প্রতিবেশীর সাথে ইচ্ছে করেই মেলামেশা করিনি। তার পরিবর্তে যা পেয়েছি তা মোটেই অবাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি। সঙ্গ পিপাসা মিটলেই তাকে চলে যেতে বলি, সে চলেও যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুধু ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। ও কাজটি আমাকে দিয়ে হবে না। ভূত একটু হাসল। কিছুক্ষণ যেন অন্যমনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন, আপনার সঙ্গে একদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোচ্ছাচর নন। আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি। আমার একটি অনুরোধ আছে, আপনাকে রাখতেই হবে। ভূত যে নিছক আমার সঙ্গ লাভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার সাথে ঘোরাঘুরি করছে, তা এতদিনে বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল। মুচ্ছদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সাথে ঘনিষ্ঠতা করবে, এটা মনে করাও অন্যায়। তাই সতর্কভাবে বললাম, কি অনুরোধ?
ভূত তখন টেবিলের উপর কনুই রেখে নিজের ও বংশের ইতিকথা বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম কাঁকড়া বিছের ল্যাজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের ঠিক শেষে। নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সাথে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল। জমিদারি, বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল। তার যখন 53 বছর বয়স, তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হলো। এদিকে যুদ্ধবিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যার টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায়। একদিন গভীর রাত্রে নন্দদুলাল একটা পিতলের ঘটিতে 100 মোহর পুরে বাগানের নিমগাছ তলায় পুঁতে রাখলে। আর সবই যদি যায়, 100 আকবরী মোহর তো বাঁচবে। মিউটিনির হাঙ্গামা এদিকে আসলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। নন্দদুলালের হৃদযন্ত্র দুর্বল ছিল, সে বেবাক হার্ট ফেল করে মারা গেল। ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ধীরে ধীরে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলাও ফিরে এলো। নন্দদুলাল হিসেবি লোক ছিল, তাই তার আমলে চাল বেশি বাড়তে পারেনি। তার পুত্র যশোদা দুলালের আমলে বাবুয়ানি বাড়ল। আগে দোল দুর্গোৎসবের সময় হরি কীর্তন কথকথা হতো, এখন বাই নাচ দেখা দিল। তারপর তার পুত্র ব্রজদুলাল এসে বিলাসিতার চরম করে ছাড়ল। জুতোয় মুক্তোর ঝালর লাগিয়ে বাইজির পল্টন পুষে 100 টাকার নোটের ঘুড়ি উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। ব্রজদুলালের পুত্র গোপীদুলাল নিরীহ মানুষ। বাপের ভুক্তাবশিষ্ট ইঁটো পাতায় যতদিন পারল চালালো। শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপীদুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে ও সামান্য কাজকর্ম করে অতি দীনভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে, একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিয়ে দিতে পারেনি। উপরন্তু কয়েক বছর ধরে তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। কাহিনী শেষ হতে জিজ্ঞাসা করলাম, আপনার প্রপৌত্র মানে গোপীদুলাল বাবু এখানেই থাকেন? হ্যাঁ, বেনেপাড়ার একধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তারও বেশি দিন নেই, তাকেও কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপীদুলাল মরলে মেয়েটা যে ভেসে যাবে। সন্দেহ হলো প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে শক্ত করে বললাম, দেখুন, আমি আগেই বলেছি বিয়ে করার মতো অবস্থা আমার নয়, আপনি ও অনুরোধ করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না, অনুরোধ করছি না। আপনি যদি দয়া করে মোহরগুলো গোপীদুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সে মেয়েটাকে বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোঁতা আছে? হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না তো। যেমন পুঁতেছিলাম তেমনিই পোঁতা আছে, তাই তো নিম গাছ ছেড়ে যেতে পারছি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মালো না। 100 আকবরী মোহর। আকবরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণ কণ্ঠে বললাম, এত সোনা, এর দাম যে অনেক। সেজন্যই তো কাউকে বিশ্বাস করতে পারি নে। এই এক আপনিই ভরসা। চমকে উঠলাম। আমি আমি কি করব? ঘটিটা যে খুঁড়ে বার করতে হবে। বেশি খুঁড়তে হবে না, হাতখানে খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ
নীরবে অনুনয় জানালো। আমি রেগে বললাম, বেশ ভূত তো আপনি, ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে, আর সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবো কি? বলবো, মশাই আপনার বাগানে মোহর পোঁতা আছে, তাই খুঁড়তে এসেছে। হ্যাঁ, না না, আপনি দিনের বেলায় যাবেন কেন? দুপুর রাত্রে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে, বাগানের এক কোণে। রাত্রে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে বললাম, মাফ করবেন, আমার দ্বারা হবে না। রাত্রিবেলা যদি পরের বাগানে ধরা পড়ি, ঠ্যাঙে দড়ি পড়বে। আর নিকুঞ্জ পাল এমনিতেই আমার দিকে সন্দেহের চোখে দেখেন, ও আমি পারবো না। দেশলাই জ্বাললাম। তারপর কয়েক রাত্রি এই নিয়ে ভূতের সঙ্গে ঝুলোঝুলি চলল। আমি অটল, ভূতও নাছোড় বান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে দয়া করুন। যে রাত্রির দৃশ্য নিয়ে আরম্ভ করেছি তারপরও কয়েক রাত্রি কেটে গেল। হঠাৎ দেশলাই জেলে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করুন, সৎ বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাত্রে ঘুম নেই, সারা রাত ভূতের সাথে তর্ক করি। উপন্যাস লেখাও বন্ধ হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম, উফ, বেশ রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত মুচ্ছুদ্দি। সে খানিক বিবেচনা করে বলল, বেশ, আপনি 5%ই দালালি পাবেন। 5খানা মোহর আপনার। তারপর আর না বলার উপায় থাকলো না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবেন না এমন সাহিত্যিক কজন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95টা মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছুদ্দির হাত এড়াবো কি করে? রাত্রি 2:30টার সময় প্রেতের পিছন পিছন বাইরে গেলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল, তারই আলোয় পাঁচিল টপকিয়ে নিকুঞ্জ পালের বাগানে ঢুকলাম। ভূত দেখে যা হয়নি তাই হলো। বুকের ভিতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল একটা জায়গায় কয়েকটা কোদাল শাবল পড়ে আছে। একটা কোদাল তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছ তলায় নিয়ে গেল। নিম গাছ তলার একটা জায়গায় আঙুল দেখিয়ে ভূত কোমরে হাত দিয়ে তদারক করতে থাকলো। আমি খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিক নিস্তব্ধ, কোথাও সাড়া শব্দ নেই। মনে হলো আমিও মানুষ নই, কোনো স্বপ্নকুলের সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভিতরে 100 নিষ্কলঙ্ক আকবরী মোহর ঝকমক করছে। ভূত আত্মাভিমানের সাথে একটা ভ্রু তুলে বলল, কি বলেছিলাম? আমার গায়ে তখন কাল ঘাম ঝরছে। ফস করে একটা দেশলাই জেলে আমি একটা বিড়ি ধরালাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো না। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম। স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি 100 মোহর। তার মধ্যে থেকে 5টা সরিয়ে রেখে 95টা মোহর পুঁটলিতে বেঁধে বাইরে বেরোলাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ। বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপীদুলালের বাড়ি খুঁজে বের করলাম। নোনা ধরা চটা ওঠা বাড়ি। তার সামনে ঝাঁকড়া চুলো একটা ছোকরা
শীষ দিতে দিতে পায়চারি করছিল। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সরে পড়ল। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভিতর দিকে সরে গিয়ে মাথা নিচু করে কম্পিত স্বরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপীদুলালের আইবুড়ো মেয়ে, গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সবসময় ভয় পেয়ে আছে। পরনে বোধ করি বাপের একখানা আধময়লা ধুতি, গায়ে ব্লাউজের অভাব ঢাকার জন্য আঁচলটা বুকের ওপর দুই দিক করে জড়ানো। আমার কণ্ঠ যেন কে চেপে ধরল। গলা ঝাড়া দিয়ে বললাম, এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়ি নেই? কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধ হয় দেরি হবে। ও, আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল। আচ্ছা, আমি বরং ওবেলা আসব, তাকে বলে দিও। মেয়েটি চকিতে চোখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি শেষ হয়ে গেল। ভয় পাওয়া যৌবন, দুঃসহ অসহায় যৌবন। ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। বিকেলে আবার গেলাম। এবার দালালির মোহর 5টিও নিয়ে গেলাম। মেয়েটি দরজা খুলে দিল। বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না। কি দরকার আপনার? তার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ভয় পেয়ে চোখ তুলে কাঁপা কাঁপা গলায় সে বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, তাই দিতে এসেছি। দরজার অন্ধকার থেকে সে বিহল চোখে আমার দিকে চাইল, তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আসুন। গোপীদুলাল বাবু বিছানায় আধশোয়া হয়ে হাঁপাচ্ছিলেন। অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমাকে পাশে বসিয়ে বললেন, আপনাকে তো ঠিক টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো। আমি বললাম, টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আপনার স্বজাতি, ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপীদুলাল দিশেহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। সব শুনে তার হাঁপানি যেন আরো বেড়ে গেল। শেষে বললেন, কমলা যে বিয়ে দিতে পারবো এ আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে, বলে আমি পুঁটলি খুলে 100 মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুরমশাই কিন্তু টিকলেন না, বিয়ের পরদিনই মারা গেলেন। হঠাৎ ভাগ্যোন্নতি তার সহ্য হলো না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি। পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদার আয়োজন করছি। উপন্যাসখানা ছিঁড়ে ফেলেছি। ভাবছি এবার একখানা রোমান্স ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সাথে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো?
নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল, বলেছিল, দালালি একটু বেশি নিয়েছ নাদ জামাই। ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল। শুনছিলেন ভূত ভবিষ্যৎ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কথক দেবাংশু, নন্দদুলাল ও গল্পের সূত্রধর আমি পার্থ, গোপীদুলাল দেবব্রত ও কমলা মিঠু, পরিচালনায় দেবব্রত ও সমগ্র পরিবেশনায় টিম ফিনিক্স। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না।